আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? একটু কনফার্ম করো যে আমাকে শুনতে পাচ্ছ কিনা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। একটু আনকমন, বিভিন্ন স্কুলে আসা, মডেল টেস্টের মধ্যে প্রশ্ন আসা বা টেস্টেও আসা, সব কিছু একসাথে কম্পাইল করা। এখানে অ্যান্সার একটু করে দেখাও তো, ABCD তাড়াতাড়ি লিখবা। চেঞ্জিং সেন্টেন্সের কথা বলতেছে, ওকে, চেষ্টা করব আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যে যে প্রশ্নগুলো করেছো, যে যে টপিকগুলোর কথা বলছো, ওগুলো আমি আমার জায়গা থেকে অ্যান্সার করার চেষ্টা করব। লেখো লেখো, ফার্স্ট লেখো কোনটা কোনটা কী হবে। এবিসিডি লেখা লেখা ফার্স্ট অ্যান্সারগুলো করো। ওকে, ভুল হচ্ছে কিন্তু, হচ্ছে না কিন্তু। আমি কিরকম কাউকে পাই না যে সবগুলো যে মোটামুটি অ্যান্সার করে ফেলতে পারছো কারেক্টলি। অনেক ভুল, অনেক ভুল। ট্যাগ কোশ্চেন তো বলা যাচ্ছে ইংলিশ গ্রামারের মধ্যে সবচেয়ে সহজ, সেকেন্ড পেপারের মধ্যে সবচেয়ে সহজ টপিকের মধ্যে যদি এরকম হয় তাহলে তো প্রবলেম, অনেক প্রবলেম। তো ঠিক আছে, বুঝে ফেললাম, আমি দেখে নিলাম। প্রথমটা অ্যান্সার, লিটল বয়েজ অ্যান্সার্ড আ ফিউ কোয়েশ্চেন্স। প্রথমটার অ্যান্সার তোমার কি হবে? এটা হচ্ছে তোমার ডিডন্ট দে। প্রথমটার অ্যান্সার ডিডন্ট দে। তারপর মাদার লেট মি গো দেয়ার, এটার অ্যান্সার হচ্ছে তোমার ডিডন্ট শি। তারপর দ্য পার্টি ব্রোক অ্যাট লাস্ট, এটার অ্যান্সার হচ্ছে তোমার ডিডন্ট দে। নেক্সট, হি ওয়াজ টু ডাউন টু স্পিক দেন, এটার অ্যান্সার হচ্ছে তোমার ওয়াজ হি। এবং শেষটা লং লিভ দ্য প্রিন্সেস, এটার অ্যান্সার হচ্ছে তোমার মেইন্ড শি। বলো এবার কোনটা, কার কটা হয়েছে এখানে? হয় নাই, হয় নাই, পাঁচে পাঁচ কেউই নাই এখানে, দেখতে পাচ্ছি কারোই পাঁচে পাঁচ নাই। বলো এখানে কোনটা সমস্যা তাহলে? ওকে, একজন পাঁচে পাঁচ পাইছে দেখা যাচ্ছে, আর অন্য কারো নাই দেখতে পাচ্ছি। তিনটা হয়েছে, কার কয়টা হয়েছে এখানে? ওকে, ফাইন। আচ্ছা, শেষ থেকে আগে যাই যদি, এই নাম্বারটাতে লং লিভ দ্য প্রিন্সেস, এটা একটা অপটেটিভ সেন্টেন্স। এটা কি সবাই বুঝো? অপটেটিভ সেন্টেন্স, ইটস নট এন ইম্পারেটিভ। অনেকে তোমরা উইল ইউ বন্ট ইউ দিচ্ছ না, এখানে তো ভার্ব দিয়ে শুরু হয় নাই, লং তো এখানে ভার্ব না। তো বাক্যটা আসলে এরকম ছিল, মে আল্লাহ ব্লিজ ইউ যেরকম বলি, এখানে বাক্যটা এরকম ছিল, মে লং লিভ দ্য প্রিন্সেস, এরকম ছিল আসলে। এটা একটা অপটেটিভ সেন্টেন্স, ইটস নট এন ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই কারণে মেইন্ড হবে, আর শি কেন হলো? প্রিন্সেসের জন্য। তাহলে পুরোটা একসাথে কম্পাইল করে তাহলে কি হলো? এটা মেইন্ড শি, অপশন ই। ওকে, তাহলে ই নাম্বারটা আশা করি বুঝে গেছো। তারপর চলে আসো নাম্বার ডিতে। প্রথমত টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, এটা কিন্তু একটা নেগেটিভ। এটা কি সবাই জানো? টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, এটা কি হচ্ছে? এটা কি ইন্ডিকেট করে? অর্থটা নেগেটিভ আসে। যেমন তোমাকে আমি যদি বলি হি ইজ টু উইক টু ওয়াক, পড়ছো এটা? হি ইজ টু উইক টু ওয়াক, এই বাক্য পড়ছো? সবাই বলো, চ্যাট বক্স জানো অর্থ কি? সে এতই দুর্বল যে হাঁটতে পারতেছে না, লাইক এরকম। তার মানে কি এখানে দেখো, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, এই পুরো বাক্য নাবাচক। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে টু প্লাস অ্যাডজেক্টিভ, তো নেগেটিভ হওয়ার কারণে এখানে নট বসবে, হচ্ছে প্রথম কথা। এখন অনেকে জিজ্ঞেস করতে পারে ওয়াজ কেন হয়েছে? এই ওয়াজ হচ্ছে এই শব্দটার জন্য, এই দেন মানে হচ্ছে তখন, তখন মানে পাস্ট টেন্স, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ওয়াজ। সো বলো, ডান। ডি নাম্বার এবং ই নাম্বার দুইটা ক্লিয়ার সবার? ওকে, গুড। ডি আর হচ্ছে ই দুইটা পড়ে ফেললাম। তারপরে যাচ্ছি আমরা সিতে। সি নাম্বারটা অনেকেই ভুল করছো। আচ্ছা, প্রথমত সি নাম্বার দ্য পার্টি, বেসিক থেকে যদি আসি, প্রথমত সি নাম্বার যে বাক্যটা ছিল দ্য পার্টি ব্রোক অ্যাট লাস্ট, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কথাটা ভালো করে শোনো। হোয়াট ইজ কালেকটিভ নাউন? বাংলা এটাকে বলা হয় তোমার সমষ্টিবাচক বিশেষ্য। তো কোন একটা নাউনকে তুমি কালেকটিভ নাউন বলতে পারবা যখন সে নাউনটা কিভাবে হবে? কালেকশন, এভাবে তুমি লিখতে পারবা, কালেকশন অফ সামথিং, কালেকশন অফ সামথিং অথবা সামবডি। যখন কোনো নাউন এই একটা ফরম্যাটে তুমি ফেলতে পারবা, কালেকশন অফ সামথিং বা সামবডি, তখন সেটা কি হবে? কালেকটিভ নাউন হবে।
যেমন ক্লাস, ক্লাস কখনো তো একজন নিয়ে হবে না, তাই না? তাহলে সেটা কি হবে? কালেকশন অফ স্টুডেন্টস, দিস ইজ ক্লাস। আর্মি, কালেকশন অফ সোলজার্স। তেমনি একটু আগে ছিল দ্য পার্টি, লাইনটা কি ছিল? দ্য পার্টি ব্রোক অ্যাট লাস্ট, দ্য পার্টি ব্রোক অ্যাট লাস্ট, এরকম ছিল সে লাইনটা, এই তো, দ্য পার্টি ব্রোক অ্যাট লাস্ট। প্রশ্ন হচ্ছে পার্টি তো একজন নিয়ে হবে না, তাই না? পার্টিকে একজন নিয়ে হবে? ক্লাস পার্টি যদি বলো সেখানে তো একজন নিয়ে হয় না, তো সেটা ক্লাস পার্টি যদি বলি সেটা কি হবে? কালেকশন অফ স্টুডেন্টস। কোন রাজনৈতিক দলের কথা যদি বলি সেটা কি হবে? কালেকশন অফ মেম্বার্স। তাহলে পার্টি একটা কালেকটিভ নাউন। এটুকু সবাই ক্লিয়ার? এটুকু সবাই ক্লিয়ার কিনা আগে বলো? পার্টি তাহলে কালেকটিভ নাউন? ইয়েস, নো? ভাই এবং আপুরা, অনেকে রুলস পড়তেছো, অনেকে রুলস পড়তেছো, সব ঠিক আছে। তোমার কি মনে হয় এখন, মানে আগে ঠিক গত বছর বা আগে যারা প্রশ্ন করতো, যেসব সম্মানিত টিচাররা বা যেসব টিচাররা প্রশ্ন করতো, ওনারা কি এখন ওই অবস্থায় আছে? তো একটা দেশ চেঞ্জ হয়ে গেছে, একটা সরকার চেঞ্জ হয়ে গেছে, তো প্রশ্নের প্যাটার্নে অনেক কিছু চেঞ্জ হইতে পারে। এখন তুমি যদি আগের প্যাটার্নে যে প্রশ্ন খুব ইজি আসবে, বিগত বছরের প্রশ্ন থেকে প্রশ্ন সলভ করলে ওইখান থেকে কমন পড়বে, ওই ধ্যান ধারণা নিয়ে যদি বসে থাকো, আর এখন যদি ফাইনাল পরীক্ষায় যদি মেইন পরীক্ষা যদি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে আসে, তখন তোমার কি হবে? আমি কি বুঝতে পারছি পুরো ব্যাপারটা? কি গট দ্য পয়েন্ট? পুরো থিমটা বুঝতে পারছো? আমি কি ভয় দেখাচ্ছি নাকি বাস্তবতার কথা বলতেছি? জাস্ট ভাবো তো কি হইতে পারে তখন ব্যাপারটা। এরকম হওয়ার কোনো চান্স আছে কিনা? যেসব টিচাররা আগে আগে মানে ঠিক গত বছর বোর্ড প্রশ্ন করতো বা আগে বা কয়েক বছর আগে যারা করতো, তারা কি এখন ওই জায়গায় আছে? নাই। তাহলে তাহলে এই যে এখন তাহলে প্রশ্ন যেরকম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সো ওইভাবে বিভিন্ন স্কুলের টেস্টে বা মডেল টেস্টে যেরকম প্রশ্ন হচ্ছে, ওইগুলো নিয়ে কিন্তু তোমার একটু চিন্তা ভাবনা করতে হবে রেদার দ্যান বোর্ড। কারণ ওই সম্মানিত টিচাররাই কিন্তু এবার প্রশ্ন করবে, যারা স্কুলের প্রশ্নগুলো করতেছে ওরাই কিন্তু এবার প্রশ্ন করবে। সো কিছু যদি চেঞ্জ করে আসে তখন কিন্তু সমস্যা তোমার সৃষ্টি হবে, অন্য কারো হবে না। আমি প্যানিক সৃষ্টি করতেছি না, আমি বাস্তবতার কথা বলতেছি। তুমি যদি ভাবো না আর কি আগের মতোই হবে, তাহলে ঠিক আছে। আফটার অল লাইফ ইজ ইয়োর্স, চয়েস ইজ ইয়োর্স। আমার দায়িত্ব ছিল এটা ইনফর্ম করা, কারণ এখন তো অফলাইনে ক্লাস হচ্ছে, বেশ কিছু জায়গায় প্রশ্ন দেখছি, ক্লাস নিতে গেছি, তখন এই এক্সপিরিয়েন্সগুলো আমি ফেস করেছি। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি তোমাদেরকে ইনফর্ম করলাম। এখন সেটা পিক করা বা টেক করা এবং সে অনুযায়ী অ্যাকশনে যাওয়া বা না যাওয়া, ইটস আপ টু ইউ। বাট আমার জায়গা থেকে আমি ব্যাপারটা ক্লিয়ারিফাই করে নিলাম আর কি এটা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম কালেকটিভ নাউন, তো কালেকটিভ নাউনটা কি? সেটা কালেকশন অফ সামথিং। তাহলে পার্টিটা কি হবে? কালেকশন অফ মেম্বার্স। এখন এই কালেকটিভ নাউন তোমার দুইটা হইতে পারে, এটা সিঙ্গুলার হইতে পারে, এটা প্লুরাল হইতে পারে, দুইটা হইতে পারে। কালেকটিভ নাউন সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই হতে পারে। তো সিঙ্গুলার কখন হয়? যখন সবাই একসাথে থাকবে, একসাথে থাকলে সেটা কি হবে? সিঙ্গুলার। আর প্লুরাল কখন হবে? যখন সবাই আলাদা থাকবে, একসাথে থাকবে না, আলাদা। কিরকম? সব পড়ছো, এক কোশ্চেন যখন সলভ করেছিল পড়েছিল, এরকম একটা বাক্য ছিল, দ্য জুরি গেইভ অ্যান অপিনিয়ন। পড়ছিলা? বলো, দ্য জুরি গেইভ অ্যান ওপিনিয়ন। এই বাক্য পড়ছো? চ্যাট বক্সে জানাবা। তারপর আরেকটা ছিল দ্য জুরি গেইভ ডিফারেন্ট ওপিনিয়ন্স। ছিল? তাহলে কোত্থেকে আসছে, কিভাবে আসলো এটা? প্রথমত, হোয়াট ইজ জুরি? জুরিটা কি? জুরি হচ্ছে তোমার কালেকশন অফ জাজেস। আই রিপিট, আবার রিপিট করছি, জুরি হচ্ছে কালেকশন অফ জাজেস। জাজেস মানে কি? বিচারক মন্ডলী। তাহলে বিচারক মন্ডলীর সমষ্টিটা হচ্ছে জুরি। তো তাহলে জুরিটা কি হবে? এটা একটা কালেকটিভ নাউন। তো একটু আগে আমি বললাম কালেকটিভ নাউন তোমার দুইটা হয়, এটা সিঙ্গুলার হইতে পারে, এটা প্লুরাল হইতে পারে। সিঙ্গুলার কখন হবে? যখন সবাই একসাথে থাকবে। চেক ইট আউট, দ্য জুরি গেভ অ্যান ওপিনিয়ন, একটা ওপিনিয়ন দিছে। তাহলে ধরে নাও একটা জুরি বোর্ডের মধ্যে 10 জন মেম্বার্স আছে, 10 জন জাজেস আছে, সবাই একটা ওপিনিয়ন দিছে। সবাই একটা ওপিনিয়ন কি বললো? যে ওরে ফাঁসি দিতেই হবে। সবাই ইয়েস বলেছে, ওরে ফাঁসি দেওয়া লাগবে। তা সবাই একসাথে আছে, তাহলে ইউ হ্যাভ টু গো ফর সিঙ্গুলার। তাহলে প্রথমটার অ্যান্সার তাহলে কি হবে? এটার অ্যান্সার তোমার হবে ডিডন্ট ইট। এবার দেখো, দ্য জুরি গেভ ডিফারেন্ট ওপিনিয়ন্স, ভিন্ন ভিন্ন মতামত দিছে। তার মানে জুরি বোর্ডের মধ্যে যারা ছিল সবাই কি একসাথে আছে? 10 জন কি একসাথে আছে? নাই তো।
একসাথে থাকলে না হয় গিভ অ্যান অপিনিয়ন বলতে, একসাথে যেহেতু নাই, ডিফারেন্ট অপিনিয়ন দিচ্ছে, আপনার সবাই সেপারেট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তো আলাদা হয়ে গেলে তাহলে সেটা কি হবে? প্লুরাল হবে। এটার প্লুরাল কি হবে? সেটা হচ্ছে দে। তাহলে সেটার অ্যান্সার তোমার কি ছিল? ডিডন্ট দে। তুমি আমাকে বলো এখন এই দুটা খুব ভালো করে বুঝছো কিনা? তুমি তো পড়ে আসছো এগুলো। দ্য জুরি গেভ অ্যান অপিনিয়ন আর দ্য জুরি গেভ ডিফারেন্ট অপিনিয়ন্স। ঠিক আছে, এখন দ্য পার্টি ব্রোক অ্যাট লাস্ট, একটা পার্টি যখন ভেঙে যাবে সবাই কি একসাথে থাকবে নাকি আলাদা হয়ে যাবে? বলো। একসাথে থাকলে, ভেঙে গেলে, একটা পার্টি ভেঙে গেছে, দ্য পার্টি ব্রোক অ্যাট লাস্ট, পার্টিটা অবশ্যই ভেঙে গেছে, তাহলে সব মেম্বাররা তো একসাথে নাই, একসাথে না হলে সেটা কি হবে? একসাথে না হলে, আলাদা হলে সেটা কি হবে? প্লুরাল হবে। তাহলে এটা এবার এটার অ্যান্সার কি হবে তাহলে? এটার ডিডন্ট দে। এবার দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা সবাই? এটা দে কেন হলে একদম ক্লিয়ার হয়েছে এটা? গুড, থ্যাংক ইউ। বাট যদি প্রশ্নটা এরকম আসতো, ব্রোকের পরিবর্তে যদি বলতো দ্য পার্টি হেল্ড অ্যাট লাস্ট, হেল্ড মানে অনুষ্ঠিত হওয়া, পার্টিটা অবশেষে অনুষ্ঠিত হয়েছিল, তাহলে বলতো এবার সব মেম্বাররা কি এক জায়গায় আসবে কিনা পার্টিতে অনুষ্ঠিত হইলে? ইয়েস, সব যদি এক জায়গায় আসে তখন সেটা কি হবে? একসাথে হলে সেটা কি হবে? সিঙ্গুলার হবে। তখন যদি হেল থাকতো তখন সেটার অ্যান্সার কি হয়ে যেত? ডিডন্ট ইট। কি খুব কঠিন ছিল বলো? নাকি পড়া থেকে এগুলো দিচ্ছে? বলো, আমাকে একটু জানাবা। এবার ক্লিয়ার নাকি অল ক্লিয়ার? চ্যাট বক্সে জানিয়ে দাও। গুড, থ্যাংক ইউ। তো এটা পারা উচিত ছিল না? ঠিক আছে, গুড, ওকে। তাহলে এটা কি হলো? আমি শেষ থেকে যদি গেলাম, ই পড়াইছি, তারপর হচ্ছে ডি পড়াইছি, তারপর সি পড়াইছি। এবার বি নাম্বার তো খুব সহজ, মাদার লেট মি গো দেয়ার। মাদার এখানে একটা সাবজেক্ট, লেট কিন্তু এখানে একটা ভার্ব। কিভাবে বুঝলাম? লেট লেট লেট, কাট কাট কাট, এটা পাস্ট টেন্সে দেওয়া আছে। তাহলে কে মা আমাকে সেখানে যেতে দিয়েছিল, পাস্ট টেন্সে। তো এখানে অ্যান্সার ডিডন্ট শি। অনেকে তোমরা অ্যান্সার আমি দেখলাম উইল ইউ বা ওন্ট ইউ দিছো। কখন? যখন এখানে একটা কমা থাকবে। যদি বাক্যটি এরকম থাকতো যে মাদার লেট মি গো দেয়ার, হ্যাঁ, যদি এখানে একটা কি থাকতো, যদি মাদারের পর একটা কমা থাকতো, কমা থাকলে কি হবে? মাকে অ্যাড্রেস করে বলা। অরিজিনাল বাক্য কি দিয়ে শুরু? লেট দিয়ে শুরু। লেট মি গো দেয়ার, ইম্পারেটিভ সেন্টেন্স। তখন এটা অ্যান্সার কি করতে পারো? উইল ইউ অথবা ওন্ট ইউ ইউজ করতে পারো। দেখো তো একদম ক্লিয়ার হয়েছে এটা? বি নাম্বার, গুড, থ্যাংক ইউ। তাহলে বি সি ডি ই সব শেষ। এবার চলে আসো এ নাম্বারটাতে। এই নাম্বারটাতে অনেকে তোমরা পড়েছো ফিউ আর হচ্ছে লিটল। প্রথমত আমি যদি বলি ফিউ, ফিউটা কি? ইন্টারন্যাশনাল ফিউ আর হচ্ছে এফইউ। আমি বাংলা দিয়ে পড়াবো না, বাংলা দিয়ে পড়াবো না। বাংলা থাকলে, বাংলা দিয়ে এগুলো বেশ কনফিউশন সৃষ্টি করে। লিটল আর হচ্ছে লিটল, যারা বানাইছে, কারা বানাইছে? ব্রিটিশরা বানাইছে। ওরা যেভাবে বানাইছে আমি ঠিক সেভাবে বলবো। কারণ বাংলা দিয়ে কি সমস্যা দেখো, আমাদের স্কুল বা কলেজে বা স্যার বা ম্যামরা কি পড়াইছে? ফিউ মানে কিছু বা নাই বললেই চলে, রাইট? আমি কি ঠিক বলছি? এখন ফিউ মানে যদি কিছু হয় তাহলে সাম মানে কি? তো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস আর আই হ্যাভ সাম ফ্রেন্ডস, দুটা বাক্য সেম। তাহলে যেটা শিখলাম এটার মধ্যে অবশ্যই একটা ঝামেলা আছে, তাই না? তো বাংলা দিয়ে সবসময় তো করা যাচ্ছে না, এটা কনফিউশন সৃষ্টি হচ্ছে। হয়, তোমারও হয় কিনা বলো এটা? তাহলে ঝামেলা আছে এগুলাতে। তো যে বা যারা বানাইছে, ব্রিটিশরা বানাইছে, ওরা কি বলছে দেখো। ওরা অ্যাকচুয়াল জিনিসপত্র যেভাবে বলছে সেভাবে না শিখলে, এরকম সেন্টেন্স যখন ঘুরে আসবে, প্যাটার্ন যখন চেঞ্জ করে আসবে, তখন কিন্তু আমাদের ধরতে বেশ কঠিন হবে বা ব্যাক পেতে হবে এটা। তো আমরা জানি যে ফিউ আর হচ্ছে লিটল, ডিফারেন্সটা কি? ফিউ আসলে কার আগে বসে? এইটুকু কার আগে বসে? কাউন্ট নাউনের আগে বসে। আর লিটল সাধারণত কার আগে বসে? এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে বসে। ফিউ কার আগে বসে? ফিউ কাউন্ট নাউনের আগে বসে, আর লিটল বসে আনকাউন্টেবল নাউনের আগে। আচ্ছা, এখন এটা হচ্ছে কাউন্টেবল, এটা হচ্ছে আনকাউন্টেবল। তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, হোয়াট ইজ কাউন্টেবল আর হোয়াট ইজ আনকাউন্টেবল? কাউন্টেবলটা কি আর আনকাউন্টেবলটা কি? একজন বলছে ফিউ মানে হচ্ছে অল্প, তাহলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প বন্ধু আছে না? ওয়াও। তারপর লিটল মানে কি বলছে?
লিটল মানে হচ্ছে ছোট, দ্যার ইজ লিটল ওয়াটার ইন দ্য পট, ছোট পানি আছে। খণ্ডাও দেখি যুক্তি এবার। আচ্ছা, গণনা করা গেলে কাউন্টেবল আর না গেলে হচ্ছে আনকাউন্টেবল। ওকে, যারা বলতেছো, এবার তোমাদের কাছে আমার পাল্টা প্রশ্ন, যারা বলতেছো গণনা করা গেলে কাউন্টেবল আর না গেলে আনকাউন্টেবল, তাহলে মানে কি হবে? মানে কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ওয়াও, যেটা গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল, আর যেটা গণনা করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল। সো মানে কি হবে? মানে নাকি কাউন্টেবল? দেখো পুরা ক্লাস বলতেছে মানে হচ্ছে কাউন্টেবল। ওয়াও, ডিকশনারি সহ যে তুমি যেখান থেকে পড়ো গিয়ে দেখো মানি একটা আনকাউন্টেবল নাউন লেখা, তাহলে কেন এটা আনকাউন্টেবল লেখা কেন? সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আমি তুমি যে একটা ডেফিনেশন পড়লাম না, গণনা করা যায় আর যায় না, এটার মধ্যে ঝামেলা আছে। এই সংখ্যাটা সব সময় সব ক্ষেত্রে খাটে না। তো যারা বানাইছে, কারা বানাইছে? ব্রিটিশরা বানাইছে। ওরা কি বলছে? ওরা কতটা স্মার্টলি দেখো একটা সংজ্ঞা বলছে, কাউন্টেবল আনকাউন্টেবল। কিভাবে বল দেখো, ব্রিটিশরা কাউন্টেবল কি বলছে? ওরা কাউন্টেবল বলছে ওই সকল নাউন যেগুলাকে তুমি প্লোরাল করতে পারবা। লজিক বুঝো, প্লোরাল করলে কি হবে? সংখ্যায় বাড়বে। তো সংখ্যায় বাড়লে আমার গণনা করার ব্যাপারটা আসবে। আর ব্রিটিশটা আনকাউন্টেবল কি বলছে? ইউ ক্যান নট মেক ইট প্লোরাল, এটাকে প্লোরাল করা যাবে না। তাহলে প্লোরাল না করলে কোনো সংখ্যায় বাড়বে না, সংখ্যায় না বলে কোনো গণনা করার কিছু নাই, এই কারণে সেটা একটা আনকাউন্টেবল। গট দ্য পয়েন্ট? একদম। হয়েছে? লজিক্যালি মিলছে কিনা বলো এটা? প্লোরাল করছি, প্লোরাল করলে সংখ্যায় বাড়বে, তো সংখ্যায় বাড়লে আমার কাউন্টিং ব্যাপারটা আসবে। যেটাকে প্লোরাল করা যাবে না তাহলে সেটা সংখ্যায় বাড়বে না, সেটা আনকাউন্টেবল হবে। লজিক লজিক দিয়ে শিখো। দেখো রুলস দিয়ে পড়লে অনেক কিছু ব্যতিক্রম তুমি ধরতে পারবে না কিন্তু এটা। এবার এবার একটা কথা, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ নাকি হাউ মাচ ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ? বলো, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ নাকি হাউ মাচ ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ? ওকে, হাউ মেনি। তাহলে দেখো মেনিটা আমরা কার আগে বসাই? মেনি বসে আমরা কাউন্ট নাউনের আগে বসাই, রাইট? হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ। এবার হাউ মাচ রাইস ডু ইউ ওয়ান্ট নাকি হাউ মেনি রাইস ডু ইউ ওয়ান্ট? হাউ মেনি রাইস নাকি হাউ মাচ রাইস? মাছ। তাহলে মাছটা আনকাউন্টেবল নাউনের আগে বসাও, তাই তো? তাহলে মেনি বসে কাউন্ট নাউনের আগে, মাছ বসে আনকাউন্টেবলের আগে। এবার তাহলে আমরা একটু ডেফিনেশনটা একটু ক্লিয়ার করে নিলাম। আবার বলছি, কাউন্টেবল কোনটা? ইউ ক্যান মেক ইট প্লুরাল, প্লুরাল করলে সংখ্যায় বাড়বে, সংখ্যায় বাড়লে আমার কাউন্টিং ব্যাপারটা আসবে, সেটা হচ্ছে কাউন্টেবল। সংখ্যায় বাড়ছে না, প্লুরাল করতে পারছি না, তাহলে সেটা কি? সেটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্ট নাউনের আগে আমি মেনি ইউজ করি, যেমন হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ। আর আনকাউন্টেবল নাউনের আগে আমি কি করি? মাছ ইউজ করি। তাহলে মাছ দিয়ে আমি আনকাউন্টেবল নাউনকে খুঁজে বের করতে পারবো। নাও কোয়েশ্চেন ফর ইউ, মানি কখনো মানিজ হইছে? রাইস কখনো রাইসেস হইছে? ওয়াটার কখনো ওয়াটার্স হইছে? তো যদি না হয় তাহলে এগুলো কি হবে? ইউ ক্যান নট মেক ইট প্লোরাল। মানিকে মানিস করা যাচ্ছে না, রাইসকে রাইসেস করা যাচ্ছে না, ওয়াটারকে ওয়াটার্স করা যাচ্ছে না, তাহলে এই শব্দগুলো কি? তাহলে এগুলা কি? সব আনকাউন্টেবল। তো দ্যাটস ওয়াই মানিটা কি? এটা হচ্ছে একটা আনকাউন্টেবল। কি লজিকটা হইছে? মিলছে লজিকটা? এবার নেক্সট সেকেন্ড স্টেজে ধরো এই কলমটার দাম কত? কি বলবা? হাউ মেনি বলবা নাকি হাউ মাচ বলবা? বলো। বলছে এগুলো নাকি ব্যতিক্রম। এই কলমটার দাম কত? হাউ মেনি নাকি হাউ মাচ? তাহলে হাউ মাচ দিয়ে উত্তরে কি আসবে? মানি আসবে না? তো দ্যাটস ওয়াই মানি কনফার্ম একটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, ক্লিয়ার? এই দুইটা জিনিস ক্লিয়ারলি বুঝছি আমরা সবাই। ইউ ক্যানট মেক ইট প্লোরাল, তাহলে মানিকে মানিস করা যাচ্ছে না, রাইসকে রাইসেস করা যাচ্ছে না, ওয়াটারকে ওয়াটার্স করা যাচ্ছে না। কতটুকু টুকুর কথা বলতেছে এটা, তাহলে হাউ মাছ দিয়ে আসে, তাহলে মাছ সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে আনকাউন্টেবল। এখন জিজ্ঞেস করছে ডলারকে ডলার্স করি। আচ্ছা, ভালো প্রশ্ন। এটা হচ্ছে কারেন্সির ইউনিট। তো কারেন্সির ইউনিটকে সিঙ্গুলার নাকি প্লুরাল করে ওটা ওই দেশের নিজস্ব ব্যাপার, তার সাথে ইংলিশ গ্রামারের আসলে কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের কারেন্সির ইউনিট টাকা, এটাকে টাকাস করি না, এটা আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। আর রুপিকে রুপি ইউজ করে ইন্ডিয়াতে,
অস্ট্রেলিয়া বা কানাডা বা ইউএসএ তার ডলারকে ডলার্স করে, এটা কার ব্যাপার? ওদের ব্যাপার, ওই ওই দেশের নিজস্ব ব্যাপার, তার সাথে ইংলিশ গ্রামারের আসলে কোনো সম্পর্ক নাই। এই কলমটার দাম কত? তুমি $10 বলতে পারবা। ডলার্স কেন আসলো? কারণ ওই কারেন্সি ইউনিটকে তুমি প্লুরাল বানাতে পারো। বাংলায় যদি বলি কি বলতে পারবা? 10 টাকা বলতে পারবা। কিন্তু ডলার্স বা টাকা এটা কোন কনটেক্সটে আসে? হাউ মেনি থেকে আসে নাকি হাউ মাচ থেকে আসে? হাউ মাচ। তাহলে একটু কিনা বললাম মাছটা কি, সেটা কি হচ্ছে? দিস ইজ আনকাউন্টেবল। সো আমাকে এইটুকু কনফার্ম করো যে কাউন্টেবল আনকাউন্টেবল পুরো থিমটা ভালো করে বুঝছো। ঠিক আছে, তো এবার বিভিন্ন জায়গায় তুমি দেখবা ফিউ বসে কাউন্ট নাউনের আগে, ফিউ এবং এফ ইউ কাউন্ট নাউনের আগে বসে, আর লিটল বা লিটল কার আগে বসে? আনকাউন্টেবল নাউনের আগে বসে। ওকে, গুড, বুঝলাম। এবার ইন্টারন্যাশনাল যেসব ডিকশনারি আছে, যারা বানাইছে ফিউটা, ব্রিটিশটা বানাইছে, ওরা কি বলছে দেখো? ফিউ ফিউ ওরা বলছে ফিউ মানেই হচ্ছে নট মেনি। আর এফ ইউটা কি লিখছে? এফ ইউ লিখছে সাম। আর লিটল কি লিখছে? এটা লিখছে নট মাচ। আর অ্যালিটল কি লিখছে? এটা হচ্ছে সাম। এগুলো লেখা কারা লিখছে? যারা বানাইছে ওরা লিখছে। আর আমরা কি বলছি? অল্প কিছু নাই বললেই চলে, এগুলো দিয়ে আমরা এগুলো পড়লাম। ওকে, এবার আসি সেন্টেন্সগুলো আমি কনটেক্সট বুঝবো। এবার প্রথমত ফিউ স্টুডেন্টস আর দেয়ার। ফিউ স্টুডেন্টস আর দেয়ার, ধরো এটা আমি ট্যাগ কোশ্চেন করবো এই বাক্যটার। ফিউ স্টুডেন্টস আর দেয়ার। তো দেখো খুব ভালো থেকে রুট থেকে যদি স্টুডেন্টস এখানে প্লুরাল, তো প্লুরাল আগে তুমি এখানে ফিউ ইউজ করেছো, কাউন্ট নাউন, তো কাউন্টেবল নাউন আগে তুমি ফিউ ইউজ করেছো, তাহলে ফিউটা মানে কি? নট মেনি। তাহলে পুরো বাক্যটা যদি আমি একটু পড়ি ভালো করে, দেখো কি হয়। প্যারাফ্রিজিং করে যদি বলি তাহলে কি হয়েছে? নট মেনি স্টুডেন্টস আর দেয়ার। তাহলে আমাকে বলো নটটা কি নেগেটিভ না? ইয়েস নো বলো। এই কারণে তো আমাদের স্যার বা ম্যাম কি বলে, কোন একটা বাক্যের মধ্যে ফিউ থাকলে না বাচক। কেন? কারণ ফিউকে তুমি নট মেনি দিয়ে রিপ্লেস করতে পারবা। ওকে, এবার আমি যদি বলি a few students are there, a few students are there, এই যে একটা বাক্য লিখছি এখানে দেখো, স্টুডেন্টস দিস ইজ প্লুরাল, তার আগে তোমার কি বসে আসলো? a few টা বসাইলা। তাহলে a few মানে আমি কি বললাম? সেটা হচ্ছে সাম। তাহলে a few এর পরিবর্তে তুমি সাম বসাও। তাহলে সাম স্টুডেন্টস আর দেয়ার, তাহলে সাম এটা একটা হ্যাবাচক, তাহলে পুরো বাক্যটা একটা হ্যাবাচক। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে তোমার নাবাচক, আই মিন আর্নড দে। এবার আমাকে বলো ফিউ আর হচ্ছে ফিউ দুটো খুব ভালো করে বুঝছো কিনা। এই কারণে মনে করে দেখো আমাদের স্যার বা ম্যামরা বলতে কোন একটা বাক্যের মধ্যে ফিউ থাকলে না বাচো। কেন? কারণ ফিউকে তুমি নট মেনি দিয়ে রিপ্লেস করতে পারবা। ফিউ থাকলে কি বলতো? হ্যাঁ বাচো। কেন? কারণ ফিউকে তুমি সাম দিয়ে রিপ্লেস করতে পারবা। তাহলে ফিউ আর হচ্ছে ফিউ দুটো একদম ক্লিয়ার হয়েছে কিনা, বা যে যে জবাবগুলা বললা বা স্যার বা ম্যামরা বলতো, এটা হচ্ছে মেইন কারণ। এবার আসো লিটল নিয়ে একটু কথা বলি। দেখো লিটল আগে কিন্তু এখানে স্টার্ট দেওয়া আছে। একটা বাক্য তুমি পড়ছো লাইফে, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড। তো এটার অ্যান্সার তুমি কি করতা মনে করে দেখো? দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, এটার অ্যান্সার তুমি করেছিল মনে করে দেখো, সবখানে ছিল, এটা ইজ দেয়ার ছিল, এটা সবাই মুখস্থ করেছো। এখন প্রশ্ন হচ্ছে আসলো কোথেকে? নাও চেক ইট আউট, দেয়ার ইজ লিটল ওয়াটার, ওয়াটার তো ওয়াটার্স করা যায় না, তার মানে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল রেখে তুমি লিটল বসাইছো। সো এই লিটল জানি কি ছিল? মানে কি জানি বললাম? নট মাচ। রিপ্লেস করে দেই, তাহলে দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দ্য পন্ড। তাহলে দেখতে পাচ্ছি দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দ্য পন্ড, নট আছে, তাহলে পুরো বাক্যটা না বাচক। এই যে দেখো অ্যান্সার হচ্ছে হ্যাঁ বাচক, আই মিন ইজ দেয়ার। একদম ক্লিয়ার? মিলতেছে? সবকিছু মিলছে নাকি? একজন বলতেছে এইভাবে রুলস পড়ানোর কোনো দরকার নাই, তাহলে কি বাদ দিব? খালি প্রশ্ন সলভ করাবো নাকি কি বলো? যদি বলো না এগুলো দরকার নাই, খালি রুলস পড়াই দেন, তাহলে আমার তো খুব সহজ, আমি তাহলে বিগত বছরের প্রশ্ন আনবো, এক একটা খালি সলভ করাই দিব, কিছুই পড়াবো না। এটা কোনটা বলবো?
ওকে, অনেকেই মেজরিটি অফ দ্য স্টুডেন্টস বলতেছে এইভাবে চলবে। ঠিক আছে, তাহলে এইভাবে চলুক। ওকে, তাহলে দেয়ার ইজ লিটল ওয়াটার, লিটল দিয়ে চেক করলাম। তারপর আরেকটা বাক্য ছিল অ্যা লিটল নলেজ। অ্যা লিটল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং, এরকম একটা বাক্য ছিল। বাংলা অর্থ কি? অল্প বিদ্যা ভয়ঙ্করী। অ্যা লিটল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং। তো প্রথমত দেখো, নলেজকে নলেজেস করা যায় না, তার মানে দিস ইজ আনকাউন্টেবল নাউন। তো আমরা বলছিলাম এই যে আনকাউন্টেবল, আনকাউন্টেবলে তুমি অ্যা লিটল যখন বসাবে তখন সেটা অর্থ কি হবে? সাম। তাহলে দেখি এটা, এবার অ্যা লিটলের পরিবর্তে আমি সাম বসাই। তাহলে সাম নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং। তো এখানে নো বা নট কিছু নেই, তার মানে পুরো বাক্য একটা হ্যাঁ বাচক। তাহলে অ্যান্সার কি বাচক হবে? এই যে অ্যান্সার হচ্ছে তোমার না বাচক, আই মিন ইজেন্ট ইট। মিললো? মিলছে? ইজেন্ট ইট পড়েছিল, কোত্থেকে আসলো সোর্সটা একটু বলে দিলাম, ইজেন্ট ইট। অনেকে তো জিজ্ঞেস করতে যে ইজেন্ট ইট আসলো কোত্থেকে। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার স্যাপার, যারা বানাইছে বাঙালিরা তো আমরা ট্যাগ কোশ্চেন তো বানাইনি, আমরা এই যে অল্প কিছু নাই বললে এগুলো আমাদের সুবিধার জন্য, আমাদের সুবিধার্থে আমরা এগুলো ইউজ করতাম মনে রাখার জন্য। কিন্তু 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 ঝামেলাটা অন্য জায়গায়। এই যে দেখো, এই বাক্যটা দেখো, এখানে লিটলও আছে, এখানে এফইউ আছে। এবার আমি কোথায় যাব? দুটো যখন একবারে দিবে তখন কি হবে? তখন কি হবে? তখন খুব বড় একটা ঝামেলা সৃষ্টি হবে। আচ্ছা, এই যে দেখো, তুমি এখানে দেখো লিটলের আমি কি করলাম, একটা স্টার্ট দিছি, লিটলের দিকে কিন্তু একটা স্টার্ট দিছি, তাহলে অবশ্যই লিটলের মধ্যে একটু ঝামেলা আছে। স্টার্ট হওয়া মানে কি? সেই ঝামেলা। 5 স্টার রেটিং, এগুলো মনে রাখো, খুব কাজে লাগবে পরীক্ষায়। এগুলো কিন্তু আমি আননেসেসারি কোনো জিনিসপত্র পড়াচ্ছি না। টেস্ট পেপার বা আমার প্রিপারেশন বুকটা তোমাদের যেটা যেটা দিছে, উল্টায় দেখো, উল্টায় বলে দেখো এই বাক্যগুলো যা আছে এখানে। এটা তো লিটল ছিল, লিটল 5 স্টার রেটিং। কেন? কারণ লিটল দুইটা হইতে পারে। দুইটা হইতে পারে মানে কি? লিটল তুমি কাউন্ট নাউনের আগেও বসাইতে পারো, আবার আনকাউন্টেবল নাউনের আগেও বসাইতে পারো, দুটার আগেই তুমি বসাইতে পারো। একটু আগে আমরা দেখলাম লিটল যখন একটা আনকাউন্টেবল নাউনের আগে বসে তখন সেই লিটল অর্থ কি হয়? নট মাচ। এবং সেটা কি হয়? দিস ইজ নেগেটিভ। বাট লিটল মাঝে মাঝে কাউন্টেবল নাউনের আগেও বসতে পারে, তখন সেই লিটল অর্থ কি হবে? স্মল ইন সাইজ। স্মল ইন সাইজ, স্মল ইন সাইজ, ইউনো, তখন সেটা হবে একটা হ্যাবাচক। তাহলে দেখতে পাচ্ছি আমরা লিটল শব্দটা দুইটা হইতে পারে, এটা হ্যাবাচকও হইতে পারে, এটা নাবাচকও হইতে পারে। কিভাবে বুঝবো? ডিপেন্ড করে লিটলের পরে তুমি কাকে বসাইছো। তাহলে এবার একটা বাক্য লিখি, একটু আগে ছিল লিটল বয়েজ। হ্যাঁ, লিটল বয়েজ অ্যান্সার্ড কি ছিল? আ ফিউ কোয়েশ্চেন্স। লিটল বয়েজ অ্যান্সার আ ফিউ কোয়েশ্চেন্স, এরকম ছিল প্রশ্নটা। নাও চেক ইট আউট, লিটল বয়েজ অ্যান্সার আ ফিউ কোয়েশ্চেন। তো লিটল বয়েজ, বয়েজ তো এখানে প্লুরাল, তার মানে কাউন্ট নাউন। তো কাউন্ট নাউন লিটল মানে কি হবে? তাহলে এটা লিটল মানে হবে স্মল ইন সাইজ, তাহলে সেটা কি একটা হ্যাবাচক, তার মানে লিটল এখানে একটা হ্যাবাচক। এবার ছিল অ্যাফিউ, অ্যাফিউ কোয়েশ্চেন্স প্লুরাল। একটু আগে বলছিলাম অ্যাফিউ জানি কি? অ্যাফিউ মানে হচ্ছে সাম, তাহলে এটাও একটা হ্যাবাচক। মানে দেখা যায় পুরা বাক্যটাই একটা হ্যাবাচক। তাহলে অ্যান্সার কি বাচক হবে? অ্যান্সার হচ্ছে নাবাচক, আই মিন ডিডন্ট দে। হইল? একদম ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ফিউ এবং লিটলের যে প্রবলেমগুলো যা যা হয়েছে। তো আশা করি আজকের পরে আর ফিউ এবং লিটল নিয়ে কারো কোনো সমস্যা সৃষ্টি হবে না ইনশাল্লাহ। ফিউ এবং লিটল যে একটা প্রশ্ন তো আসে, যেটাই যেভাবে আসুক খুব ভালো করে পেরে যাবে ইনশাল্লাহ। দেন যেভাবে আসুক, যেভাবে যেই জায়গাতে আসুক, তুমি কাজটা কি? তোমার কাজটা হচ্ছে এই ছোট্ট চার্টটা ভালো করে পড়ে ফেলা। কেননা তুমি যদি এই চার্টটা যদি ইংলিশে না দিয়ে পড়ো, বাংলা দিয়ে দেখো, বাংলা দিয়ে কোন একটা বাক্য তুমি যখন এখন পড়বা মনে হচ্ছে অল্প কিছু বা নাই বললেই চলে, দুদিন পরে তুমি যখন আবার চিন্তা করবে দেখবা না এটা মনে হয় খুব ছোট, তুমি দেখবা কনফিউজড হয়ে গেছো। এটা তো রেদার এই ফিউ এবং লিটল কার আগে বসে সেটা কিন্তু চেক আউট করে তুমি অনেক ইজিলি এটা করে ফেলতে পারবা। আচ্ছা, একজন প্রশ্ন করছে যদি এখানে এ না থাকে কোথায়? এখানে না থাকুক, ভালো প্রশ্ন। সেখানে বলছে সে এ নাই, তো এ না থাকলে তাহলে ফিউটা কি হবে? নট মিনি, তার মানে এটা নেগেটিভ। কোন একটা বাক্যের মধ্যে একটা নেগেটিভ মাত্র থাকে, তো একটা নেগেটিভ হলে পুরো বাক্য নেগেটিভ, তখন এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে অ্যাফার্মেটিভ, ডিড দে হবে এটা। একটা কথা শোনো, কোন বাক্যের মধ্যে একাধিক নেগেটিভ কখনোই থাকবে না। ম্যাথমেটিক্সে হইতে পারে মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু ইংলিশে কখনো ডবল নেগেটিভ একসাথে হয় না। যদি কোনো বাক্যে তুমি ডবল নেগেটিভ দেখো এটা ভুল, ডবল নেগেটিভ হবে না। যদি হয় তাহলে আমি কখনো বলতে পারবো যে আই হার্ডলি ডু নট গো দেয়ার?
তারপর হি নেভার ডাজ নট গো দেয়ার হবে। ঠিক আছে, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি বুঝে গেছো এটা। তাহলে লিটল বয়েজ অ্যান্সার্ড এ ফিউ কোয়েশ্চেন্স। তো যদি পার্ট বাই পার্ট অ্যাপ্রোচ করি, বয়েজ এখানে কাউন্টেবল, তাহলে কাউন্টেবল, তাহলে এটা কি স্মল ইন সাইজ, তার মানে এটা একটা হ্যাবাচক। আবার দেখতে পাচ্ছি এফইউ, এফইউটা কি, এফইউ মানে ছিল সাম, এটাও একটা হ্যাবাচক। তাহলে দুটা হ্যাবাচক আছে, তার মানে পুরো বাক্যটাই হ্যাবাচক। তাহলে অ্যান্সার তোমার নাবাচক, আই মিন কি এটা কি হবে, ডিডন্ট দে। এই হচ্ছে মোটামুটি ট্যাগ কোশ্চেন, এই 5টার ব্যাপার স্যাপার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আরো কিছু প্রশ্ন আসতে আসতে, ইউ নিড, ওকে, নিড নিয়ে কথা বলি। ভালো প্রশ্ন, নিড কি আজকে তাহলে কি ট্যাগ কোশ্চেনই খালি পড়াবো? তো নিড দুইটা হইতে পারে, নিড একটা মেইন ভার্ব হইতে পারে, আবার নিড একটা অক্সিলারি ভার্ব হইতে পারে। তো অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, কি অক্সিলারি, এবং সেটা হইতে পারে একটা মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারি হইতে পারে। তো নিড যখন একটা মেইন ভার্ব হবে, তখন নিডটা তিনটা ভাবে হইতে পারে। কি হইতে পারে, এন ডাবল ই নিড, শুধু এটা নিড হইতে পারে। এন ডাবল ই ডি এর নিডস হইতে পারে, আর এন ডাবল ই ডি ই ডি নিডেড হইতে পারে। আর যখন মোডাল অক্সিলারি হয় তখন একটাই হবে, সেটা হচ্ছে নিড। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখন অক্সিলারি হচ্ছে মোডাল অক্সিলারি, এটা কি জানো? রাইট ফর্ম অফ ভার্বসে আমরা এগুলো ইউজ করি। অক্সিলারি কোনটা হচ্ছে মোডাল অক্সিলারি, অক্সিলারি হচ্ছে মোডাল অক্সিলারি। রাইট ফর্ম অফ ভার্বস পড়াবো নাকি থাম, কিছু ব্যাখ্যা করতে দাও। কি হচ্ছে অক্সিলারি আর হচ্ছে মোডাল অক্সিলারি? দেখো এটা হচ্ছে অক্সিলিয়ারি, এই যে রাইট ফর্ম অফ ভার্বসের মিল আছে, কিন্তু ইংরেজি কিন্তু একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। তুমি ভাইবো না যে এখন ট্যাগ কোশ্চেন পড়াচ্ছি তাহলে এখন রাইট ফর্ম অফ ভার্বসে কোথা থেকে আসতেছে, ইন্টারলিঙ্ক কিন্তু একটা। ট্যাগ কোশ্চেনের রাইট ফর্ম অফ ভার্বস, এই ভার্বের ব্যাপার সবার কিন্তু ইন্টারলিঙ্কড। তাহলে অক্সিলারি তোমার দুই প্রকার হয়, একটা কি, একটা হচ্ছে তোমার প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, অ্যানাদার ওয়ান ইজ মোডাল অক্সিলারি। দুটো অক্সিলারি হয়, দুটো বলতেছি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। তাহলে প্রাইমারি অক্সিলারি কোনটা, এটা হচ্ছে পরিবর্তনশীল, এটা হচ্ছে চেঞ্জেবল, চেঞ্জেবল অক্সিলারি বলা হয় প্রাইমারি অক্সিলারিকে। তার মানে হচ্ছে পরিবর্তনশীল, পরিবর্তনশীল অক্সিলারিকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। আর মোডাল মানে কি, এটা হচ্ছে আনচেঞ্জড, মোডাল অক্সিলারি মানে কি আনচেঞ্জড, অপরিবর্তনশীল অক্সিলারি এটাকে বলা হয়, অপরিবর্তনশীল অক্সিলারি। দুটো অক্সিলারি, একটা হচ্ছে পরিবর্তনশীল, একটা অপরিবর্তনশীল। আসো, ব্যাপারটা কি, পরিবর্তনশীল অক্সিলারি কোনটা, সাবজেক্ট চেঞ্জ হবে, অক্সিলারি চেঞ্জ হয়ে যাবে। আয়ের পরে এম হবে, হিয়ের পরে ইজ হবে, দের পরে কি হবে, আর হবে। তাহলে সাবজেক্ট চেঞ্জ হইলে যেসব অক্সিলারি চেঞ্জ হয়, আবার রিপিট করি, সাবজেক্ট চেঞ্জ হইলে যেসব অক্সিলারি চেঞ্জ হয়ে যায় এগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। আর সাবজেক্ট চেঞ্জ হলে যেসব অক্সিলারি চেঞ্জ হয় না সেগুলোকে বলা হয় মোডাল অক্সিলারি। যেমন আয়ের পরে তুমি ক্যান ইউজ করতে পারো, হির পরে ক্যান ইউজ করতে পারো, দের পরে তুমি কি করতে পারো, ক্যান ইউজ করতে পারো। তাহলে সাবজেক্ট চেঞ্জ হয়েছে কিন্তু অক্সিলারিগুলো চেঞ্জ হয়নি। তাহলে একসাথে যদি সাম আপ করি পুরো ব্যাপারটা, সাবজেক্ট চেঞ্জ হলে যেসব অক্সিলারি চেঞ্জ হয় ওটাকে কি বলা হয়, প্রাইমারি অক্সিলারি। আর সাবজেক্ট চেঞ্জ হলে যেসব অক্সিলারি চেঞ্জ হয় না ওগুলোকে বলা হয় মোডাল অক্সিলারি। আই ক্যান, হি ক্যান, দে ক্যান, আই এম, হি ইজ, দে আর, এই হচ্ছে পুরো কনটেক্সটটা। ঠিক আছে, এখন চারটা বাক্যই দিই। চারটা বাক্য যদি লিখতে থাকি আমি এখন, চারটা বাক্য নিডের কনটেক্সটে। এক, দে নিড এ বুক, দে নিড বুকস লিখলাম একটা বাক্য। দুই, হি নিডস আ বুক, হি নিডস আ বুক। তারপর তিন, উই নিডেড, উই নিডেড টু গো দেয়ার। চার, চার,
she need not go there, তার সেখানে যাওয়ার দরকার নাই। ওকে ফাইন। তো প্রথমত দেখো দে নিড বুকস, এখানে নিড আছে, নিডটা আছে, তাহলে ট্যাগ কোশ্চেনে কি হবে, এটার উত্তর কি হবে? নিড থাকলে তখন অ্যান্সার কি হবে? ডু। তাহলে প্রথমটা উত্তর কি হবে? ডোন্ট দে, প্রথমটা। পরেরটা দেখো এখানে নিডস দেওয়া আছে, নিডস নিডস, নিডস থাকলে কি হবে? সেখানে হবে ডাজ। তো 2 নম্বর বাক্যের হি নিডস আ বুক, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার তোমার হচ্ছে ডাজন্ট হি। আর প্রথমটা কি হবে? প্রথমটা হচ্ছে তোমার ডোন্ট দে। তারপরে দেখি উই নিডেড, পাস্ট টেন্সে দেওয়া আছে, দেখতে পাচ্ছি এখানে একটা পাস্ট টেন্সে। তাহলে নিডেড যখন থাকবে তখন সেখানে কি হবে? সেখানে দেওয়া লাগবে ডিড। তো উই নিডেড টু গো দেয়ার, তাহলে সেটা অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার তোমার হচ্ছে ডিডন্ট উই। এখন এই যে বাক্যটা দিছে দেখো, শি নিড নট গো দেয়ার, এটা তোমরা অনেকে এগুলো মুখস্থ করছো, মুখস্থ করে ফেলছো যে এটা কি, এটার অ্যান্সার তোমার নিড শি হবে। প্রথমত এটা নিড কেন হইতেছে? দেখো সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে তো এস যুক্ত হওয়ার কথা, শি নিডস নট গো দেয়ার এরকম হওয়ার কথা ছিল। এম আই রাইট? শি নিডস নট গো দেয়ার এরকম তো হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। তো হয় নাই বলেই এটা কি, এটা হচ্ছে মোডাল অক্সিলারি। তাহলে হোয়াট ইজ মোডাল অক্সিলারি? সাবজেক্ট দ্বারা অ্যাফেক্টেড হয় না, যেই ভার্বটা সাবজেক্ট দ্বারা অ্যাফেক্টেড হয় না, যে অক্সিলারিটা, এটাকে বলা হয় মোডাল অক্সিলারি। যেমন দেখো হিয়ার পরে তো ক্যান ইউজ করি, হিয়ার পরে তুমি কি ক্যান ইউজ করো? করো না তো। তার মানে দেখো শি এর পরে তাহলে এখানে নিডস হয় নাই, তাহলে শি ভার্ব, শি সাবজেক্টটা দিয়ে নিড ভার্বটা কি হয় না, এগ্রিমেন্ট হয় নাই। তাহলে এটা কি, এটা কিসের মতো কাজ করেছে? এটা মোডাল অক্সিলারির মতো কাজ করেছে, কারণ এটা সাবজেক্ট দ্বারা অ্যাফেক্টেড হয় নাই। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে শি নিডস হয় নাই, এই কারণে এটিকে, এটা একটা মোডাল অক্সিলারি। আরেকটা কথা, মোডাল অক্সিলারি পরে সব সময় ভার্বের একটা বেস ফর্ম বসে। যেমন আমি বলতে পারি আই ক্যান গো দেয়ার, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে ক্যান, তাহলে এই ক্যানের পরে তুমি কি করো? ভার্বের বেস ফর্ম ইউজ করো। সো আরেকটা জিনিস দেখো, এই নিডের পরে তুমি এখানে ভার্বের বেস ফর্ম দেখছো, তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা মোডাল অক্সিলারি। তো মোডাল অক্সিলারি থাকলে কি হয়? ট্যাগ কোশ্চেন তো তাকে নিয়ে হবে। এবার হি নিড নট গো দেয়ার, এই কারণে এটার অ্যান্সার তোমার কি হচ্ছে? নিড শি। নট টু ছাড়া কি বসে না? হ্যাঁ বসতে পারে না। ডু শি কেমনে হবে, কিভাবে হবে? শির সাথে কি ডু হবে নাকি ডাজ হবে? ওকে গুড, এটা সবাই বুঝে গেছো আশা করি। খুব, তো নিড যেই কথা আপু ভাইরা, নিড যেই কথা, ডেয়ার কিন্তু সেম কথা, ডেয়ার নিড যেই কথা, ডেয়ার সেম কথা। তাহলে ডেয়ার যদি হয় তাহলে ডু হবে, ডেয়ার্স হলে তোমার কি হবে? ডাজ হবে, ডেয়ার ইডি দিয়ে হলে ডিড হবে। আবার ডেয়ার নট, এই নিডের পরে যদি ভার্বের বেস ফর্ম বসে, ডেয়ার নট, হ্যাঁ, তাহলে ডেয়ার নট থাকলে তাহলে সেখানে কি হবে? এই নিডের পরে যদি ভার্বের বেস ফর্ম বসে, বেস, এটার পর যদি ভার্বের বেস ফর্ম বসে, তাহলে সেটার উত্তর কি হবে? নিড থাকলে নিড হবে, আর ডেয়ার থাকলে ডেয়ার হবে। আই ডেয়ার নট গো দেয়ার, আমি সেখানে যেতে ভয় পাই না, এটার অ্যান্সার তোমার হবে ডেয়ার আই, এরকম।